আসসালামু আলাইকুম, আমি এনাম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা সেটা হচ্ছে যে মানে কিছু আমার মতামত আর কি বর্তমান এবং বাংলাদেশের যে অবস্থা এবং রাজনৈতিক ব্যাপারগুলি নিয়ে আমি কথা বলবো আর কি। তো দেখেন, আসলে একটা কোটা আন্দোলন হলো এবং সেখান থেকে আমরা খুনি হাসিনার মতো একজন স্বৈরশাসককে বাংলাদেশ থেকে বের করে দিয়েছি আর কি। তো এই যে সফলতা আর কি, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বাংলাদেশে এখনও চারিদিকে একটা অস্থিরতা আছে আর কি, বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে, এবং নানা রকমের ইন্টারনাল যে সমস্যাগুলি আছে এবং ভারতের থ্রেট আছে। অনেকে বলতেছে যে বাংলাদেশে আক্রমণ করতে ভারতের ভিতর থেকেও এরকম উস্কানিমূলক কথা আসতেছে, অনেক মিডিয়াতে বলা হচ্ছে আর কি। তো ইউটিউবে ঘাটলে এগুলি বের হয়ে আসতেছে। তো আমি আসলে আজকে বলবো আপনাদেরকে যে ইনফ্যাক্ট এখন আসলে কোন দিকে যাচ্ছে দেশ এবং আসলে আমাদের কি কি আমরা করণীয় আমরা করতে পারতেছি না এবং কেন করতে পারছি না। তো প্রথমেই বলবো যে কোটা আন্দোলনের যে ফলাফলটা, তো সেটা আমরা দেখলাম যে কোর্টের আদেশ আসছিল এবং 93%-এ এসে ঠেকেছিল, মানে মেরিটে ছাত্রদের যে কোটার যে চাকরির যে একটা মানে সুযোগ, সেটা মানে আমরা দেখেছিলাম যে 93% মেরিটে চলে গেল এবং 56-এর জায়গাটা আমরা দেখলাম যে 7%-এ এসে দাঁড়ালো এবং ধরেন 5% হচ্ছে যে আবারও সেই মুক্তিযোদ্ধা কোটা। তো আমার খুব মানে খুশি হব আর কি। আমরা তো আসলে আমরা আমজনতার দৃষ্টিতে সব কিছু দেখতে চাই আর কি। তো এই যে ছাত্ররা এখনও কথা বলতেছেন, নাহিদকে এবং আসিফকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দেখে ফেললাম এবং গতকালকেও তাদের কাজের পরিধি বেড়েছে এবং এখানে অনেকে রাজনৈতিক দল গঠন করার কথা বলতেছে। তো সেখানে নাহিদ যে না, আপাতত না। তো আমার যে বরাবর আবেদন ছিল যে তোমরা আসলে নিজেদেরকে একটু যোগ্য করে নিয়ে আসো, এই ডিগ্রি পাস, অনার্স পাস, এগুলা দিয়ে আসলে দেশ চালানোটা কতটা সঠিক হচ্ছে এটা মানে আমি একটু কনসার্ন আর কি। তো আমি বারবার আমার ভিডিওতে এগুলি বলেছি আর কি। তো যার কারণে আমি মানে বিরূপ মন্তব্যের শিকার হয়েছি। যারা ছাত্ররা আমাকে অনেক সময় ভুল বুঝেছেন এবং তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন, আমার কমেন্ট করেছেন আমার ভিডিওতে। তো আসলে এই যে মানে লাস্ট যে পজিশনটা ছিল যে 93% এবং 7% কোটা, তো এটা কি আসলে ছাত্ররা মেনে নিয়েছে? আমার মানে জানা নাই আর কি। তো যদি মেনে না নিয়ে থাকে, তো এটার পরবর্তীতে আমরা ইনিশিয়েটিভগুলো কী ছিল, ছাত্রদের পক্ষ থেকে কী ছিল, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা কী ইনিশিয়েটিভ নিয়েছি। আমার তো হিসাবে নাম্বার 1 টাস্ক হওয়ার উচিত ছিল যে কোটার যে প্রবলেমটা এটা সুরাহা করা। তো এটা কি সলভড? মানে আমি ইনফ্যাক্ট জানি না। যদি সলভ না হয়ে থাকে, এটা দ্রুত ছাত্ররা এবং বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস ওনারা একসাথে বসে খুব দ্রুত, মানে আমি এইটা নিয়ে আর কালক্ষেপণ করতে চাই না। দেখেন, অলরেডি বলা শুরু করেছে ভারত থেকে। আমরা শুনতেছি যে এই আন্দোলনের পিছনে আমেরিকা ছিল, চীন ছিল, পাকিস্তানের মানে সামরিক গোয়েন্দারা ছিল। তো এইগুলাকে আসলে তারা তাদের মতো করে কালারিং করতেছে। তো এইগুলি না মানে পরে কথা উঠবে। আপনি যদি কোটা আন্দোলনের এই ফলাফলের এই জিনিসটা আপনি মেনে নেন, তাহলে আপনাকে ঘোষণা দিতে হবে। আর যদি না মানেন, তাহলে যে সমন্বয়কারীরা যারা ছিলেন তারা আবার একটু বসে সঠিকভাবে একটা প্রস্তাব দেন এবং এইটা খুব দ্রুত 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে এটা সলভ করে দেন। আমরা দেখতে চাই যে যেই কোটা আন্দোলনের জন্য বাংলাদেশে এরকম একটা অস্থিরতা হয়েছে, একটা গণ আন্দোলন হয়েছে, এখান থেকে হয়তো আমরা স্বৈরাচারকে সরাতে পেরেছি এবং একই সাথে প্রচুর আহত, প্রচুর নিহত, মানে নাম না জানা এরকম অনেক মানুষ মানে মর্গে লাশ হয়ে পড়ে আছে। তো এইগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা সাধারণ মানুষ, সাধারণ জনতা, যেই ইস্যুটাকে নিয়ে আন্দোলন হলো সেটারই কোনো মানে সুরা আদৌ হয়েছে কিনা আমার জানা নাই। তো এটা খুব বার্নিং ইস্যু, এটা যত তাড়াতাড়ি সলভ হবে সেটাই। এবং আসিফ নজরুল সাহেব যারা আছেন আর কি শিক্ষক, তো শিক্ষকরাও কেন এই বাংলাদেশকে মেরামত করতে শুরু করে দিলেন কোটার ইস্যুটাকে বাদ দিয়ে, এবং এটা কেন পিছিয়ে পড়ে গেল প্রায়োরিটি লিস্টে, এটা আমার জানা নাই। তো দেখেন, এখানে আমি যেটা বলতেছিলাম যে ভারত থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বেড়েছে এবং এটা তাদের কাছে কোনো ওরকম পরিসংখ্যান নাই। এবং দেখেন, এই আক্রমণগুলা আমরা বারবার দেখছি যে হিন্দুরা নিজেরাও কেরোসিন দিয়ে তাদের মন্দির জ্বালায় দিয়ে তারা কট খাইছে এবং আমরা দেখছি যে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও অতিরিক্ত বলে
হ্যাঁ, যেটা ধরেন পলিটিক্যাল কারণে তাদের ঘরবাড়ি ভাঙছে বা এটা ভাঙছে, আগুন লাগছে, তো সেই সব জায়গাতে লুটপাট হয়েছে, এগুলো তো স্বাভাবিক। বাংলাদেশে এরকম পট পরিবর্তনের সময় প্রচুর এরকম হয়। তো সেখানে আমরা জানি যে আসলে রাজনীতি যারা করেন, রাজনীতিবিদ, তারা তো শুধু মুসলিমরা করেন না, এখানে মাইনরিটিরাও থাকেন, বা অ্যাটলিস্ট নেতা না থাকলেও মানে পাতি নেতা কর্মী এরা থাকেন। তারা যখন আক্রান্ত হয়েছে তো তারা বলা শুরু করছে যে এই জয়ের যে উস্কানিমূলক বক্তব্য যে এটা পাকিস্তান হয়ে যাবে, তারপর থেকে তাদের একটা ন্যারেটিভ যে হিন্দু আক্রমণ, হিন্দুরা এখানে রায়ট চলতেছে, এই সেই। এবং আমরা দেখছি যে এখানে ফ্যাক্ট চেক করতে গিয়ে আল জাজিরা থেকে বলা হয়েছে, বিবিসি থেকে বলা হয়েছে যে তারা কতটা মানে ভুয়া খবর এগুলা প্রচার করতেছে। এবং ওরা আবার পরবর্তীতে যে ন্যারেটিভটা দিয়েছে যে না, এগুলি বাংলাদেশ থেকেই গেছে এবং এগুলি তারা করেনি। তো তারা যদি নাও করে, তারা তো প্রচার করতেছে। তো এই প্রচারের জন্য আমরা আমাদের মিডিয়াগুলোকে কেন কাজে লাগালাম না? এই মিডিয়াগুলার যে যারা নাকি একেবারে রুট লেভেলে যে প্রতিনিধি আছে, ক্যামেরাম্যান বা সাংবাদিক আছে, তাদেরকে কেন অ্যাক্টিভ থাকতে আমরা দেখতেছি না, যে তারা মানে র্যান্ডম এই খবরগুলো যেন আমাদের টেলিভিশনে আমরা দেখতে পাই, সেই ব্যবস্থাটা যেন মানে করা উচিত। মানে এর একটা কাউন্টার না হওয়া উচিত। কিন্তু আমরা সেই জায়গাতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন সাক্ষাৎ, তাকে তো আমরা আসলে ক্যাবিনেট থেকেই সরানো উচিত ছিল। কিন্তু এই বিতর্কিত লোক আবার ক্যাবিনেটে রয়ে গেল এবং সে হিন্দিতে ভাষণ মানে সাক্ষাৎকার দিচ্ছে ইন্ডিয়ান চ্যানেলে এবং তাদেরকে দাওয়াত দিচ্ছে। তো দেখেন এখানে TV9 বলে একটা চ্যানেলের প্রতিনিধিরা অলরেডি বাংলাদেশে ঢাকাতে অবস্থান করতেছে, এবং আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে তারা বিভিন্ন জায়গাতে গিয়ে রাতের বেলাতে মানে হিন্দু মন্দিরে যাচ্ছে এবং সাক্ষাৎকারটা এইভাবে নিচ্ছে যে হ্যাঁ, আমাদের এখানে রেপ হচ্ছে, আমাদের এখানে আগুন জ্বালাচ্ছে, যার জন্য আমরা মন্দির পাহারা দিচ্ছি এই ঢাকার ভিতরে। তো আমরা তো এরকম কোনো ইনসিডেন্ট জানি না। তো তারপরেও আমরা উপদেশটাকে আমরা দেখতে শুনছি আর কি, যে উনি মোদির সাথে কথা বলতেছেন, তাদের সাংবাদিকদেরকে ডাকতেছেন। তো আপনার নিজের সাংবাদিক মিডিয়ার উপরে কোনো আস্থা নাই? আর যদি আপনি কাউন্টারি করতে হয় তো ওই TV9কে কেন আমরা বাংলাদেশে ডাকতেছি? এবং এই TV9 দেখেন, তারা এমন মানে জঘন্য একটা চ্যানেল, এইটা যে ছদ্মবেশী এবং এরা যে টাকা খেয়ে করতেছে। এবং দেখেন এখানে ইউনিসের উপরেও মানে ক্যারেক্টারের উপরে তারা মানে কালিমা লাগাচ্ছে আর কি। তো এটা দেখেন 21 ঘন্টা আগে ইউনিসের বান্ধবীদের চেনেন, এরকম একটা মানে খবর তারা প্রচার করতেছে এবং সেখানে তার নারীদেরকে দেখাচ্ছে এবং লাইক যে একটা নারী কেলেঙ্কারি, থাম্বনেলটাই এরকম যে চেয়ারে ইউনুস, সঙ্গে বান্ধবীরা আশ্চর্যবোধক চিহ্ন, কিসের গন্ধ? মানে এখানে একদম বুলশিট। এবং 77K এটার ভিউ হচ্ছে এবং ইউনিসের বান্ধবীদের চেনেন, এটা দিয়ে TV9 বাংলা, যাদের প্রতিনিধি আমি দেখেছি যে বাংলাদেশ থেকে রেগুলার রিপোর্টিং করতেছে, তারাও তো ভাই রয়ের এজেন্ট। এই রয়ের লোকজন যদি এই সাংবাদিক বেশে এসে আপনাকে আবারও দেউলিয়া করে দেয়, তো আপনি তো অলরেডি দেউলিয়া হয়ে গেলেন ডক্টর ইউনুস। আপনি কিসের জন্য মোদিকে বলতেছেন যে আপনারা সাংবাদিকরা আসেন? আপনি ডাকবেন বিবিসিকে, ডাকবেন CNN-কে, বা চাইনিজ যেই টেলিভিশন চ্যানেল আছে, বা পাকিস্তান যেটা আপনাকে বলতেছে যে না, আপনি পাকিস্তানি হয়ে গেছেন, আপনি চীনের শক্তিরা, আমেরিকার শক্তিরা শেখ হাসিনাকে তাড়াইছে, এদেরকে ডাকেন, তাহলে একটা ব্যালেন্স হবে। আপনি যদি তাদেরই ষড়যন্ত্রের মধ্যে আবার নিজেকে উজাড় করে দেন, তাইলে তো ভাই আপনার রক্ষা নাই। তো এইটা আমার একটা অবজারভেশন। আমার মনে হয় যে যারা এখানে আছেন আপনারা তো নিশ্চয়ই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এবং দেখেন আসিফ নজরুল সাহেবের এরকম একটা মানে, এবং তারা বারবার এই আক্রমণের কথা বলতেছে, হ্যাঁ, যে বাংলাদেশে সৈন্য পাঠাও এই সেই। তো ভাই আমরা তো আর ওই 71 সাল না, এখন 2024। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের কি বলে আধা সামরিক বাহিনী আছে, আমাদের একেবারে মানে আর্মি, তারপরে বর্ডার গার্ড, তারপর হচ্ছে যে র্যাব, তারপর হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে আনসার। এর বাইরে ধরেন আরও ফোর্স আছে, ডিবি আছে, এসবি আছে, NSI আছে। তো এরা সবাই আর্মস চালাইতে পারে। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা সেই 71 সালে আছেন এবং আপনারা একটা স্বাধীন সার্বভৌম দেশে এসে হামলা করবেন এবং শেখ হাসিনাকে বসা দিবেন, এবং শেখ হাসিনাও এখানে বসে আছে যে এই মোদি কবে বাংলাদেশ দখল করবে এবং সে এসে আবার কাশ্মীরের মতো একটা রাজ্য তৈরি করবে আর কি। এবং এটা অলরেডি বলা হচ্ছে যে বাংলাদেশকে মানে ভারতের সাথে সংযুক্ত করে নেওয়ার জন্য আর কি। তো তারা নিশ্চয়ই এগুলি ভুল করবে না, হ্যাঁ। এবং আপনারা এইটা করলে যে আপনাদের ভারত একেবারে সাথে সাথে মানে টুকরা টুকরা হয়ে যাবে, এটা ইউ কান্ট ইমাজিন। ওইদিকে আপনার চীন বসে আছে, ওইদিকে পাকিস্তানের কতগুলা বর্ডার আছে আপনার সাথে।
একেবারে আপনার তছনছ করে ফেলবে। তো এইটা নিশ্চয়ই এই ভুল করবে না ইন্ডিয়া, এটা আমার ধারণা। এবং এর বাইরে যদি আপনারা মানে ঠিকঠাক করে মানে সঠিক তথ্যটা উপস্থাপন করেন মিডিয়াগুলোতে, এবং বাংলাদেশের যেই আসুক বর্তমান সরকারের সাথে আপনারা যদি বাংলাদেশের নাগরিকদের সাথে কি বলে সম্পর্কটা ভালো করেন, সেটাই হবে ভালো একটা ব্যাপার আর কি। তো দেখেন, আমি আরও একটা জিনিস, আমি আসিফ নজরুল সাহেবের মানে খুব ভক্ত ছিলাম, আমি এখনও ভক্ত। ওনার টকশোগুলোতে আমি সবসময় মনোযোগ দিয়ে দেখতাম। কিন্তু ওই যে উনি লাইভ টাইপ অফ করার পরে এই ভিডিও তো বাইরে হয়ে গেল। হ্যাঁ, উনি বলতেছেন যে আমার 3টা প্যান্ট, একটা হচ্ছে যে রেগুলার আর 2টা হচ্ছে এই মানে জিন্স নাকি গ্যাবার্ডিন এরকম বলতেছিলেন আর কি। তো উনি খুব লিস্ট এক্সপেন্সিভ, উনি কম খরচ করেন, খুব কম পয়সা মানে মানে সাধারণভাবে জীবনযাপন করেন, এবং ওনাদেরকে সাংবাদিকদের মনে হয় যে আপ্যায়নটা কম, মানে অত বেশি খরচ করতেছেন, এগুলি বলতেছেন। তো এইগুলি তো আসলে লিক হয়ে গেল ভিডিও। হ্যাঁ, আসিফ নজরুল স্যার, আপনি তো জাতির স্যার হয়ে গেছেন এখন, তো আসিফ নজরুল ভাই আমরা না বলি, তো আপনি স্যার এখন উপদেষ্টা হয়েছেন, কাজের পরিধিও বাড়তেছে। বাট এগুলি আপনার হাতে 1 লাখ টাকার ঘড়ি নাই তাই মানে যে আপনি একেবারে 100% অনেস্ট দেশপ্রেমিক, এটা কখনোই মিন করে না। যার হাতে 1 লাখ টাকা আছে সে হয়তো দুর্নীতি পরণ হতে পারে, বাট এটাও হতে পারে যে উনি একজন সৎ পথে ইনকাম করে 1 লাখ টাকার ঘড়ি পরেন আর কি। তো এই যে হঠাৎ করে আপনার যে একটা মানে জেনারেল ভিউ আপনি সবার মাঝখানে ছড়ানোর চেষ্টা করতেছেন, এটাও আসলে মানুষ খাবে না। আপনি এই মানে বাংলাদেশের যে এখন মানে উঠতি তরুণদের যে সাইকোলজি, এটা যদি আপনি না বোঝেন, এরা সব জিন্স পরে সবাই শহীদ হয়েছে আর কি। হ্যাঁ, আপনি যদি নিজে বলেন যে না আমি 3টা প্যান্ট পরে আসি, তো তাহলে আপনি এই সন্তানদেরকে আবারও পিছায় নিয়ে যাবেন আর কি। তাদের সাথে চলতে পারতে হবে, এবং যতটা না তাদের সাইকোলজিক্যালি চলতে হবে, এবং খারাপ উদ্দেশ্য থেকে সরে যেতে হবে, এবং ভাসানি হওয়ার এরকম চেষ্টা আপনি বললে কট খাবেন। মানুষ আপনাকে খুঁজে নেবে যে আপনার কি আছে না আছে। হ্যাঁ, এবং এই যে ভালোবাসা, অলরেডি ছাত্রদেরকে নিয়ে আপনার যে কাজকর্ম, এটা নিয়ে আমিও একটু ওয়ারিড ছিলাম। আমি আমার বিভিন্ন ভিডিও বলেছি যে আসলে রাজনীতিবিদদেরকে এই দেশ চালানো উচিত আর কি। এবং যারা ছেলেপেলেরা, অনেকে স্টুডেন্টরা বলতেছে যে 5 বছর স্কুল কলেজ সব বন্ধ করে দিতে, আর তারা দেশ করবে এবং তারপরে আপনারা আসবেন। এবং দেখেন, গতকালকে আমি এই যে আন্দোলনের সময় এই মানে সন্তান, ওনারা তো আমার সন্তানের বয়সী, এবং অনেকের ভাই বোনের আর কি। হ্যাঁ, তো এই যে সেনাবাহিনীকে 1 মিনিটের আলটিমেটাম, পুলিশের থানা ঘেরাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হুঁশিয়ারি। তো উনি কি করেছে, ওনার সম্ভবত মানে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে ধানমন্ডি বা কলাবাগান বা এরকম একটা কোনো থানাতে ওই একটা রেপিস্টের মতো, তো আমার কাছে মনে হলো না রেপিস্ট, কারণ ওখানে ভিকটিমও ছিল। তো ভিকটিমের কথা এরকম আমি শুনতেছিলাম যে উনি বলতেছেন যে এই ছেলেটা রেপ করে আর কি। হ্যাঁ, তো রেপের ব্যাপারটা আসলে যদি হয়, আমরা কলকাতাতে যেরকম রেপ দেখছি, তো সেটা তো ডিফারেন্ট। হ্যাঁ, মানে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়। তো এইগুলি হচ্ছে যে এক্সট্রিম লেভেলের রেপ। কিন্তু কারোর সাথে যদি প্রেমের সম্পর্ক থাকে এবং ছাড়াছাড়ি হয়ে যায়, এবং সেখানে যদি মানে উত্তেজিত যে মেয়েটা, নারী, সে যদি আবার মামলা করে, তাহলে এটা আবার যে মামুনুল হক সাহেবের, মানে মৌলানা মামুনুল হক, ওনার মতো কেস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরকম হচ্ছে কিনা, তো ওনাকে আমরা দেখলাম যে সেনাবাহিনীকে শাসাচ্ছে আর কি। তো এই বাচ্চাদেরকে টেবিলে যাইতে হবে। হ্যাঁ, আমি গতকালকেও কয়েকটা জায়গাতে এই ভিডিও দেখেছি, রাতের বেলাতে, গভীর রাতে, 12 ঘন্টা আগে এরকম আসছে। তো ওনারা হয়তো ওই যে কলকাতার ধর্ষণের মতো এরকম একটা জিনিস চালায় দেওয়ার চেষ্টা করতেছে। তো এইটা তো আরেকটা কুয়ের মতো আমার গন্ধ পাইলাম আর কি। হ্যাঁ, এখন এটা যদি ব্যাপারটা এরকম হইতো যে এনাদের ডাকে যদি আবার রাস্তাতে মানুষজন বেরোয় আসে, থানা ঘেরাও হয়, সেনাবাহিনীকে ওনারা শাসাচ্ছে, 1 মিনিটের আলটিমেটাম, এবং যথেষ্ট পরিমাণ কর্কশ কথা বলতেছে, যেগুলি হয়তো আইনত দিক দিয়ে আপনার একটা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, যে এভাবে শাসানো যায় না। আপনার যদি আস্থা তৈরি না থাকে থানায়, হতে পারে যে থানার পুলিশরা ছাত্রদেরকে দেখলেই তো ভয় পায়, তো সেখানে যদি বলে যে না আপনারা একটু টাকা পয়সা এটা নিয়ে চলে যান, তো এখনও তো মানে শস্যের মধ্যে ভূত আছে, সবাই যে খারাপ তা তো না। এবং এই অ্যাডমিনিস্ট্রেশনটা আবার নতুন করে সাজাচ্ছে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো উত্তেজিত হয়ে পুলিশকে ধমকানো, সেনাবাহিনীকে ধমকানো, তাহলে তো আপনার নিজের উপরেই আস্থা নাই। তো এই জিনিসগুলো আমরা না দেখি, আপনারা খুব মানে এখনও সেই আগের একই সিস্টেমের উপরে সরকার চলতেছে, একই প্রশাসন, একই মানে এমপিরাও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এমপি মন্ত্রীরা।
এবং একই সেনাবাহিনী, মানে খুব যে রদবদল হয়েছে তা না, একই ডিসিদের মধ্যে অনেকেই হিন্দুরা আছে আর কি। তো এগুলাকে আপনাকে আসলে মানতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে। আপনি কথায় কথায় যদি চটে যান, পুলিশকে ধমকান, আর্মিকে ধমকান, এটা ঠিক না। তো এটা একটু খেয়াল রাখবো, এবং ওই যে ভারতের আবার ওই জিনিসগুলো যেন মানে সুইম করে বাংলাদেশে না আসে, এবং আবার একটা অরাজকতা তৈরি করে যে তত্ত্বাবধায়ক সরকারকে আবার গদি থেকে সরিয়ে ফেলা, এটা যে যেন না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন, আমরা ভুল করেছি। আমাদের ছাত্ররা এখন যেই আজকে যেটা দেখলাম যে স্বাস্থ্য বিষয়ক মানে বিভিন্ন হাসপাতালের এটা করতেছে, তো এগুলি ইউটিউবার অনেকে আছেন যারা এসব উঠানোর পরে তারা একটু নড়েচড়ে বসছে, কিন্তু আমাদের এই যে স্বাস্থ্য উপদেষ্টা কই, তারই তো আসলে এই জিনিসটা একটা সেন্ট্রাল একটা মানে মানে একটা স্পোক্স পার্সনের মতো থেকে সরকারের প্রতিনিধি, তো তাদের একটা মনিটরিং সেল থাকা উচিত ছিল যে কয়জন আহত হয়েছে, কোন হাসপাতালে কার কোন রোগীর কী অবস্থা, কয়টা রোগী আছে, তার মানে ট্রিটমেন্টের কী অবস্থা, কতটুকু খরচ লাগবে, কতটুকু দিতে হবে, কোন কোন পেশেন্টকে দেশের বাইরে পাঠাইতে হবে, এগুলি কি ভাই ছাত্রদের কাজ? এবং এই যে একটা অরাজক অবস্থা হইলো, আপনারা শাসনভার নিয়েছেন কত, মানে সপ্তাহ তো পার হয়ে গেছে, তো এখন যদি ছাত্রদের উপরে আপনারা এগুলো চালাই দেন, তো স্বাস্থ্য উপদেষ্টা থেকে লাভ কী? আর এই ডক্টর ইউনূসী বা এগুলো কী করতেছেন? আপনারা একটা হটলাইন চালু করেন, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন হাসপাতালে যারা আছে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে ফ্রি ট্রিটমেন্ট করে, কোনো ওষুধ একটা সেন্ট্রাল ফার্মাসি ঠিক করে দেন বিভিন্ন জেলা শহরে, যে তারা এই সেন্ট্রাল হাসপাতাল থেকে ওষুধপত্র পাবে, এবং উন্নত চিকিৎসা লাগলে গ্রাম থেকে ঢাকায় আসবে। এমনি তো ঢাকায় যে আহত নিহত হয়েছে তা তো না, সারা বাংলাদেশ হয়েছে। তো সেই জায়গাতে আপনারা কিভাবে কন্ট্রোল নিচ্ছেন, এটা আমার বোধগম্য না। যদি না পারেন তাহলে ছেড়ে দেন। ছাত্ররা এই মানে সিএমএইচে যাচ্ছে, ঢাকা মেডিকেল যাচ্ছে, তো তারাই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে যাক, আপনাদের এই বয়স্ক লোকজনদের দিয়ে যদি না হয়। তো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হতো। এটা যদি আপনারা না করেন তাহলে এই সন্ত্রাসী দল হিসাবে মানে তাকে যথেষ্ট গ্রাউন্ড আছে এই দলটাকে নিষিদ্ধ করা। এবং আমরা চাই যে এই আওয়ামী লীগ মুক্ত, এই সন্ত্রাসী দল মুক্ত একটা স্বাধীন দেশ। আপনারা এই জঞ্জাল রেখে দিয়ে আপনারা কোনোদিনও স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। এরা এই যে হিন্দুকে ধরছে, তারপরে পাহাড়ের মধ্যে যে কল্পনা চাকমাকে কেন্দ্র করে যে ওখানে একটা অরাজক অবস্থা, এবং পাহাড়ে সেনা হটাওয়ের একটা অবস্থা শুরু হয়েছে, তো এইগুলা তো ভাই মানে ভারতের রয়ের কাজ। এবং মোদি যে টুইট যেটা করছে সেখানে বলছে যে হিন্দু না, অন্য মাইনরিটি, তো উনি তো ইঙ্গিত দিচ্ছে যে উপজাতিরা এখানে আছে। এবং আমরা গতকালকে দেখছি যে মানে পার্সোনাল এগুলো মিডিয়াতে আসতেছে না, হাজার স্টুডেন্ট ওখানে ওই কল্পনা চাকমার ছবি মানে ওয়ালের মধ্যে গ্রাফিতি করতেছে, এবং কারা এটা মুছে দিয়েছে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি। এবং ওখানে তারা বলতেছে যে শুধু রাঙ্গামাটি থেকে আসে নাই, বিভিন্ন পাহাড় থেকে একটা জায়গাতে তারা প্রসেশন এগুলি করতেছে, এবং তাদের উদ্দেশ্য কি যে সেনা হটাও। তো ভাই আপনারা কি পাগলে পাইছেন নাকি? আমার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে না? এমনিতেই আপনারা খাগড়াছড়ি কোথা থেকে এই মানে রাঙামাটি এইসব জায়গা থেকে শেখ হাসিনার মানে ভুল ফর্মুলাতে এই সৈন্য হটানোর কারণে এই মানে নাথান বমদের মানে কুকি চীনের আজকে জন্ম হয়েছে আর কি। তো এটা মেনে নিতে হবে, এবং প্রত্যেকটা জায়গাতে যেসব জায়গাতে আর্মি নাই সেই সব জায়গাতে দ্রুত পাহাড়ে আমরা দেখতে চাই। এবং আমেরিকা যে হাসিনা এখন একটা যে মানে বলে গেছে যে এটা খ্রিস্টান একটা রাষ্ট্র করবে সেই, তো এইটার মধ্যে আমরা ঢুকতে চাই না। তো বন্ধুরা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এবং এই নিষিদ্ধ না করলে আমরা আসলে আরও পিছিয়ে যাব আর কি। তো আমার মনে হয় যে একটা সাহসী পদক্ষেপ চাই, এই দলটাকে আমরা নিষিদ্ধ করি। এবং আমার ধারণা যে এই খুনি হাসিনার যে ভবিষ্যৎ যে কনস্পারেসি যেগুলো আছে সেটাও থামিয়ে দেওয়া উচিত আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।